বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা প্রত্যাবাসন ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান। দেশের ভেতরে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিবের। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বললেন জামায়াতের আমির। আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের। নভেম্বরে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ছুটবে ট্রেন। শেষ পর্যায়ে কাজ। নদী শাসনের জন্য 900 কোটিতে কেনা জমির বেশিরভাগই বিলীন। ব্যাপক দুর্নীতির অভিযোগ। এবং পশ্চিমবঙ্গের বাজারে মিলছে বাংলাদেশের ইলিশ। দাম প্রতি কেজি 2500 থেকে 3000 টাকা। প্রথম চালানে ঢুকলো 55 মেট্রিক টন। প্রবাসের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। বন্দুকের গুলি উপেক্ষা করেও বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল তরুণরা। স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে মুক্তি এনে দিয়েছে ছাত্র জনতা। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণে সাম্প্রতিক অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেকসই সংস্কারের মাধ্যমে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় নিজের বক্তব্য তুলে ধরেন প্রধান উপদেষ্টা। আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ভাষণের শুরুতে বড় অংশ জুড়েই ছিল গণ আন্দোলনের প্রেক্ষাপট, তারুণ্যের সাহসিকতা আর গণমানুষের দ্রোহের কথা। প্রধান উপদেষ্টা বলেন, উদার নীতি, বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার উপর মানুষের গভীর বিশ্বাস থেকেই বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়। ১৯৭১ সালে যে মূল্যবোধকে বুকে ধারণ করে যুদ্ধ করেছিল গণমানুষ, সেই মূল্যবোধকে বহু বছর পরে নতুনভাবে দেখতে শিখিয়েছে জেনারেশন জি। সারা পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। আমাদের মায়েরা, দিনমজুররা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। নতুন যাত্রাপথে রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সবিস্তারে বিশ্ববাসীকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। জবাবদিহিতা নিশ্চিত, নাগরিকদের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করাই তার সরকারের লক্ষ্য, এমন প্রতিজ্ঞার কথা উঠে আসে ডক্টর ইউনূসের জাতিসংঘ বক্তব্যে। বলেন, টেকসই সংস্কারের মাধ্যমে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে, ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে, তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা, আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। এইসব সংস্কার যেন টেকসই হয়, দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি।
রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে প্রধান উপদেষ্টার বক্তব্যে। বৈষম্য ও অসমতার বিরুদ্ধে বিশ্বকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের প্রতিশ্রুতিও তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে, তার পথ সুগম করা অত্যন্ত দরকার। মায়ানমারে প্রতিনিয়ত পরিবর্তনশীল অবস্থা বিবেচনা রেখে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে একযোগে রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবর্তনের জন্য পরিবেশ সৃষ্টিতে কাজ করতে প্রস্তুত। শান্তি, নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা আর সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সবার অন্তর্ভুক্তি নিশ্চিতের উপর জোর দেন প্রধান উপদেষ্টা। বলেন, মানুষের স্বাধীনতা, মর্যাদা ও অধিকার সমুন্নত রাখা কোনো উচ্চাভিলাষ নয়, বরং সকলের নিশ্চিত প্রাপ্য। এটি প্রমাণ করেছে বাংলাদেশের তরুণরা। এর আগে অসংখ্যবার জাতিসংঘে এসেছেন বাংলাদেশের একমাত্র নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। ক্ষমতার পালাবদলে পাল্টে গেছে দৃশ্যপট। প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে ভাষণ দিয়েছেন জাতিসংঘে। রেওয়াজ অনুযায়ী বাংলায় দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশ পুনর্গঠন করে বিশ্বের কাছে এক নতুন বাংলাদেশ উপহার দেবেন তিনি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এই মুহূর্তে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি। ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ৭৯তম অধিবেশনের যে ভাষণটি দিয়েছেন, সেই ভাষণটিকে ঐতিহাসিক বলে এটিকে একটি দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য হিসেবেই সবাই আখ্যা করছেন। বলা যায় যে যুক্তরাষ্ট্রে যারা সুশীল সমাজ, সেই সুশীল সমাজের অনেক প্রতিনিধি আজকে জাতিসংঘের অধিবেশনে সরাসরি উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটি শুনেছেন। তারা সবাই তার বক্তব্যের প্রশংসা করছেন। তাদের যে প্রশংসা, সেই প্রশংসার বন্যায় এখন ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন, তখন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা, শত শত নেতাকর্মীরা তারা জাতিসংঘ সদর দপ্তরের সামনে ডক্টর ইউনূসের সমর্থনে সমাবেশ করেছে। তারা এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নাম ধরে বিভিন্ন স্লোগান দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরাও অনেকেই এই সশরীরে অধিবেশনে প্রবেশ করে তার বক্তব্য শুনেছেন। তবে তারা অনেকেই বলেছেন যে তার সমস্ত দিক দিয়ে তার বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তবে তারা আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার বক্তব্যে নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য দিতেন, তাহলে হয়তো তারা সেটি প্রত্যাশা করেছিলেন এবং তারা আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সংস্কার যে কর্মসূচি বাংলাদেশ পুনর্গঠনে, সেই পুনর্গঠনের সংস্কার কর্মসূচির পর একটি দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণের পরে এবং আগে আরও বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু আজকে ছিল। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার আজ শেষ দিন। আজকে রাতেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, অর্থাৎ নিউ ইয়র্ক ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুরের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তাছাড়া বাংলাদেশি প্রবাসী যারা আর্থিক এবং বিনিয়োগ খাতের বিশিষ্টজন এই দেশে বসবাস করেন, সেই সব প্রবাসীদের সাথে বৈঠক করেছেন তার যে আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল, সেখানে। তাছাড়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবা ফাতিমা, তিনিও কিন্তু একজন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া বেশ কয়েকটি ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যমকে আজকে সাক্ষাৎ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭৯তম সাধারণ অধিবেশনে যে তার বাংলায় দেয়া তার যে ভাষণ, সেই ভাষণ এবং আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি। এখন তিনি রাতের পর যে কোনো মুহূর্তে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল আমার কাছে।
হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। জাতিসংঘ সদর দফতর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার উপর জোর দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সার্ককে সক্রিয় করা, বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, জলবায়ু পরিবর্তন, গবেষণা সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে মালদ্বীপের নির্মাণ ও পর্যটন খাতে বাংলাদেশের শ্রমিকদের ভূমিকার প্রশংসা করেন মোহাম্মদ মুইজ্জু। বলেন, পর্যটন, মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন গবেষণায় একসঙ্গে কাজ করতে পারে বাংলাদেশ ও মালদ্বীপ। দুই দেশ একসঙ্গে কাজ করতে পারলে লাভবান হবে উভয় দেশের জনগণ। ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই বিশ্ব মঞ্চে বাংলাদেশের ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে, এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তাদের মতে বাইডেন ইউনূস বৈঠকে বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট করেছে, যা দৃষ্টান্ত স্থাপন করেছে। আরও জানাচ্ছেন মার্জিয়া মোমো। গত কয়েকদিনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সাইডলাইনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, জাতিসংঘের মহাসচিব সহ গুরুত্বপূর্ণ সব সংস্থা আর ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সময় নতুন বাংলাদেশকে প্রয়োজনীয় সংস্কার উদ্যোগে সহায়তার প্রতিশ্রুতি দেন তারা। এছাড়া জো বাইডেনের সঙ্গে বৈঠকে বাংলাদেশের জনগণ ও অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থনের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। ২৬ সেপ্টেম্বর বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের কাছ থেকে $৩.৫ বিলিয়ন বা ৪২,০০০ কোটি টাকা ঋণ পাওয়ার প্রতিশ্রুতি পান ডক্টর ইউনূস, যা ব্যবহার হবে অর্থনৈতিক সংস্কার, ডিজিটালাইজেশন ও জ্বালানি খাতে। একই দিন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাংলাদেশের সংস্কারে সাহায্যের জন্য জাতিসংঘের প্রস্তুত থাকার কথা জানান। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অর্থনীতি সহ প্রয়োজনীয় খাতে সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন মিলেছে এই সফরে। মোটামুটি $6 বিলিয়ন আপনি সহযোগিতার আশ্বাস আমরা পেয়েছি, এবং এই $6 বিলিয়ন কিন্তু আমাদের অর্থনীতিকে এখন স্থিতিশীল করতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারে। জো বাইডেন ও অধ্যাপক ইউনূসের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি করেছে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এটার মধ্যে থেকে শুধু মিটিং হয়েছে তা না, সমর্থন পেয়েছি তা নয়, সারা বিশ্বের কাছে একটা মেসেজ গেল যে তারা বাংলাদেশের পাশে আছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এবারের সফরে বাংলাদেশ বহুমাত্রিক সফলতা পেয়েছে বলে মত বিশ্লেষকদের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, আওয়ামী লীগ দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসম হান্নান শাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে স্মরণ সভায় বক্তব্যে তিনি বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করে দ্রুত তাকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল। সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আসম হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় স্মরণ সভা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই স্মরণ সভা পরিণত হয় সমাবেশে। শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ সভাস্থল। গাজীপুর বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও অংশ নেন জামায়াত নেতারা। স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে শুরুতে দল ও গণতন্ত্রের জন্য প্রয়াত হান্নান শাহর অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। আজকে আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ পলাইছে, কিন্তু ওর লোকগুলো এখনো ভিতরে আছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। তারা বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে। আপনাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া গাজীপুর, এখানে তারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অশান্তি সৃষ্টি করতে চেষ্টা করেছে না।
বিএনপি মহাসচিব বলেন, স্থায়ীভাবে তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি। সংস্কার শেষে যত দ্রুত নির্বাচন দেয়া হবে ততই দেশের জন্য মঙ্গল বলেও মন্তব্য করেন তিনি। আমরা বারবার বলেছি যে একটা যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব। যৌক্তিক সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতার মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন, সেটা পারা যাবে না। যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত নির্বাচিত সরকারকে আনা যাবে ততই দেশের জন্য কল্যাণকর হবে। গত 17 বছরে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার করে দ্রুতই তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ দেওয়ার দাবিও জানান মির্জা ফখরুল। বৈষম্যহীন নতুন এক বাংলাদেশ গড়ার দিক নির্দেশনা দেন বিএনপি নেতারা। বলেন, শিল্পাঞ্চল গাজীপুরে যেন কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে সবাই। এর আগে কাপাসিয়ার ঘাগুটিয়ায় আসম হান্নান শাহর কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা দেশে গণহত্যা চালিয়েছে তাদের রাজনীতি করার অধিকার নেই। খুলনায় প্রায় 15 বছর পর প্রকাশ্যে রুকন সম্মেলনে এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখলেও সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ স্পষ্ট করারও আহ্বান জানান জামায়াত প্রধান। আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। এই শপথের জন্য আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যেই দলীয় সভা সমাবেশ করছে জামায়াত ইসলামী বাংলাদেশ। এর অংশ হিসেবে শুক্রবার খুলনায় রুকন সম্মেলনের আয়োজন করা হয়। মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। প্রায় 15 বছর পর প্রকাশ্যে এমন সম্মেলন ও দলের শীর্ষ নেতার আগমন ঘিরে নেতাকর্মীদের ভিড় নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শুরা সদস্য ও মহানগরের আমির অধ্যাপক মাহফুজুর রহমান। সম্মেলনে খুলনা জেলা ও মহানগর জামায়াত নেতারা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে গণহত্যা ও রাজনীতির অধিকার নিয়ে কথা বলেন জামায়াতের আমির। একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে, গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়েও কথা বলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা। কি কি বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন, সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা নেবেন। এই জন্য রাজনৈতিক অংশীজন, সিভিল সোসাইটি, আরও যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, রোডম্যাপ চূড়ান্ত করতে হবে। এদিকে বিকেলে খুলনা প্রেস ক্লাবে সুধী সমাবেশের আয়োজন করে জামায়াত। সেখানে ছাত্র আন্দোলন সহ বিভিন্ন বিষয় তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত প্রধান। দুই অনুষ্ঠানেই দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় নেতারাও বক্তব্য রাখেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরে মায়ের ডাক সংগঠন আয়োজিত আলোচনা সভায় এ দাবি তুলে ধরা হয়। কোথায় যেন ওনারা থেমে যাচ্ছে, কার কাছে যেন দায়বদ্ধতার কাছে ওনারা থেমে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের শাসনামলে গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের চোখে মুখে শুধুই আক্ষেপ আর বেদনা। স্মৃতিচারণ করতে গিয়ে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শাহবাগে জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আলোচনা সভার আয়োজন করে মায়ের ডাক সংগঠনটি। এতে অংশ নেন গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা। অংশ নেওয়া প্রতিটি পরিবারের সদস্য তাদের স্বজন প্রিয়জনকে ফিরিয়ে দিতে অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে দ্রুত জড়িতদের বিচারের দাবি করেন তারা। গত 12 বছরে কিন্তু আমাদের এই আমরাই যারা যখন এই শাহবাগে দাঁড়াতে চেয়েছি, গত বছর পর্যন্ত আমাদেরকে পুলিশ দাঁড়াতে দেয়নি। আমরা আমাদের সন্তানকে, আমাদের বাবাকে, আমাদের স্বামীকে, আমাদের পিতাকে সবাইকে হারিয়েছি। আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে একটু অন্তত বিচারের সহযোগিতার তাড়ি নিয়ে যান। সভায় গুমের ঘটনায় সুষ্ঠু বিচারের জন্য নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এই বিচার আমরা চাই, এই বিচার হতে হবে। এখানে তার প্রথম ধাপ কিছুটা এগিয়েছে, এটা স্বীকৃতি। কমিশন হয়েছে। এটা এই ধরনের বিচার না যে কে কাকে রেপ করেছে, only the rapist will be punished, no. এটা such type of trial যেখানে পুরো চেইন will be held responsible। তার উপরে কে, তার উপরে কে, তার উপরে কে, তার উপরে কে।
আয়নাঘর সহ বন্দিশালাগুলো উন্মুক্ত করার দাবিও জানান তারা। কোনো বাহিনীর কাছে কখনোই যেন আর কেউ এইভাবে অনিরাপদ না হয়ে ওঠে, বিশ্বের কোনো শক্তি এবং দেশের কোনো বিশেষ স্বার্থে যেন আমরা আমাদের স্বাধীনতাকে, আমাদের প্রতিষ্ঠানকে এইভাবে আর ধ্বংস না করি, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। মায়ের ডাক সেই তখন থেকে কাজ করে আসছে এবং মায়ের ডাক কিন্তু চেষ্টা করছে সবাইকে ধরে রাখতে, একসাথে রাখতে। সেটার একটা কারণ হলো যেটাই আমরা করব সমষ্টিগতভাবে যেন আমরা করতে পারি। ন্যায় বিচার নিশ্চিতে সবার সহযোগিতা চেয়েছেন মায়ের ডাক সংগঠনের নেতারা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের নির্মাণ শেষ পর্যায়ে। প্রকল্প পরিচালক জানিয়েছেন আগামী নভেম্বর থেকে এই অংশেও ট্রেন চালানো সম্ভব হবে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। দ্রুত গতিতে এগিয়ে চলছে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত অংশের রেলপথের কাজ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের বাকি থাকা এই কাজ শেষ হতে যাচ্ছে আগামী মাসেই। এরই মধ্যে টেস্ট অ্যান্ড কমিশনিং করে রেল লাইন প্রস্তুত করা হয়েছে। এই অংশের অগ্রগতি এখন 97.60%, আর ভাঙা জংশনের অগ্রগতি 96%। আধুনিক এই জংশনের সঙ্গে যুক্ত হয়েছে যশোরের লাইন। প্রকল্পটির ঢাকা মাওয়া অংশের অগ্রগতি 97.75% এবং মাওয়া থেকে ভাঙা অংশের অগ্রগতি 99.64%, আর সার্বিক অগ্রগতি 98.16%। আমাদের এই দর্শনা চুয়াডাঙ্গা ওই লাইনে আসতেই তো সব দিকে সুবিধা আছে, শর্টকাট রাস্তা হয়ে গেলে এখান থেকে রাজশাহী যেতে খুব সুবিধা হয়েছে। প্রকল্প পরিচালক জানান ভাঙ্গা থেকে যশোর নতুন রুটে বাণিজ্যিক ট্রেন চালু হচ্ছে নভেম্বরে। ভাঙ্গা থেকে যশোর অংশের কাজ আগামী অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। সিগন্যালিং কাজ সহ চূড়ান্ত হিসাবে আমাদের ধারণা অনুযায়ী সব মিলিয়ে প্রায় 1600 কোটি টাকার মতো সাশ্রয় হবে। নতুন পথ চালু হলে এই রেলই সরাসরি যেতে পারবে যশোর পর্যন্ত। এতে যশোর থেকে রাজধানী ঢাকার রেলপথের দূরত্ব কমবে প্রায় 193 কিলোমিটার। মুন্সিগঞ্জের মাওয়া রেলওয়ে স্টেশন থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য 900 কোটি টাকায় কেনা জমির বেশিরভাগই নদীতে বিলীন। এছাড়া সরকারি খাস জমিকে ব্যক্তি মালিকানার দেখিয়ে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক এমপি নুরি আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় অসাধু কর্মকর্তাদের যোগ সাজশে এ দুর্নীতি বাস্তবায়ন করে দালাল চক্র। এ নিয়ে অধিকতর তদন্ত করছে দুদক। শাহাদাত আকনের ছবিতে সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। চারদিকে শুধু পানি আর পানি, কোথাও আবার জেগে উঠেছে চর। খাস খতিয়ান ভুক্ত এ পানির জমিকেই অধিগ্রহণ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি, মাতবরের চর সহ 8টি মৌজার 226.27 একর জায়গা পদ্মা সেতু সংলগ্ন নদী শাসনের জন্য ভূমি অধিগ্রহণ করে সরকার। এর মধ্যে কাঁঠালবাড়ি মৌজার 32 একর জমি নাল, বাকি জমি পদ্মা নদী ও আড়িয়ালখা নদের অংশ। অভিযোগ উঠেছে এই জমিকে ব্যক্তি মালিকানা দেখিয়ে সরকারের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কোটি কোটি টাকা। দেখা যেতেছে এই পর্যন্ত জায়গা নিছে, কিন্তু এই জায়গায় অনেক মানুষ এখনো বিল পায় নাই। কিছু কইতে যায় তাই মনে করেন যে ক্ষমতা হেরা হয়, আজ দুটোকে ধরে নিয়ে মারধর করব। স্থানীয়দের অভিযোগ, মাদারীপুর এক আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক চিফ হুইপ নুরি আলম লিটন চৌধুরীর পরিকল্পনায় এসব বাস্তবায়ন করে দালাল চক্র। বালুচরের কারণে আমাকে বহুত ক্ষয়ক্ষতি হইতেছে। এ ঘটনায় প্রথম দফা তদন্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে অধিকতর তদন্ত করছে দুদক। যদি কোনো কর্মকর্তা কর্মচারীরা এর সাথে জড়িত থাকে বা জনপ্রতিনিধি, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়ার এখতিয়ার জেলা প্রশাসক মহোদয়ের রয়েছে। প্রথম দফা তদন্তের পর তৎকালীন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা প্রমোদ রঞ্জন ঘটককে সিনিয়র সহকারী সচিব থেকে পদাবনিত দিয়ে সহকারী সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পাশাপাশি চাকরিচ্যুত করা হয় এলেশাকার সাবেক সার্ভেয়ার রাসেল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মাইনুল হাসান ও কাঁঠালবাড়ি ইউনিয়নের সাবেক তহসিলদার মাহমুদ ব্যাপারীকে। এরপর ক্ষতিপূরণের 460 কোটি টাকা আটকে দেন সাবেক জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুন। এসব জমি অধিগ্রহণকে ঘিরে জনপ্রতিনিধিদের সাথে হাত মিলিয়ে গড়ে ওঠে এক শ্রেণীর দালাল। এসব দালাল ও জনপ্রতিনিধিদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সকালে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ভঙ্গুর পরিচ্ছন্নতা ব্যবস্থার নিন্দা জানান তারা। এ সময় জনবল সংকটের অজুহাত দেখায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত আর মৃত্যুর হিসাব চলতি মৌসুমেও আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মাঝে। এই অবস্থায় হাসপাতালে সেবা নিতে গিয়েও যেন স্বস্তি নেই রোগীদের। শৌচাগার, ওয়ার্ডের পাশাপাশি হাসপাতাল প্রাঙ্গণেও দেখা মিলছে এডিসের লার্ভা বিস্তারের নানা ক্ষেত্র। হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সকালে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে যায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের একটি দল। এটা আমাদের দেশ, আমরা না করলে এটা কেউই করবে না। আর আমরা যদি এই দেশটাকে হেলাফেলা করি তাহলে আমাদের এইগুলো যে এভাবে ময়লা হয়ে পড়ে থাকবে। কোনোদিন এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো কর্মসূচি দেখি নাই। আজকে যখন আমরা বৈষম্য বিরোধী দল থেকে আসছি তখন দেখতেছি তারা তাদের কার্যক্রমটা দেখাইতেছে। ওয়াশরুমের ওইদিকে দেখলাম সে সমস্ত নোংরা আসলে একটা রোগীর খুবই ইম্প্যাক্ট পড়তে পারে। জমে থাকা পানি যেখানে এডিসের প্রজননের উপযুক্ত ক্ষেত্র, সেখানে হাসপাতালের ভেতরের নোংরা পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রোগী ও স্বজনদের। মাঝে মাঝে মনে হয় নোংরা, কিন্তু ওনারা পরিষ্কার করে তো রেগুলারই পরিষ্কার করে, হয়তো মাঝে মাঝে একদিন বাদ যায়। প্রত্যেকটা ওয়ার্ডের সিটের নিচে একটা বল দেওয়া হয় খোলা, যেটার ভিতরে ময়লা রাখা হয়, দুর্গন্ধগুলো রোগীর ভিতরে ছড়ায়। অব্যবস্থাপনার কথা স্বীকার করলেন হাসপাতালের পরিচালকও। আমার যে পরিমাণ জনবল থাকার কথা ছিল আমার আছে তার অর্ধেক, এবং আমাদের দেশের মানুষের অভ্যাসও একটা বড় ব্যাপার। তারা নির্ধারিত জায়গায় ময়লা ফেলে না, নির্ধারিত জায়গায় পানের পিক ফেলে না। টয়লেটটা নিজের থেকেও যে একটু যথাযথভাবে ব্যবহার করা যায়, সেখানেও আমাদের একটা গ্যাপ রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত ২৬ দিনে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮ জন। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর শাহবাগে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন। এর আগেই যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তাহলে ৩০ সেপ্টেম্বর অহিংস এই আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা জানান তারা। একই সঙ্গে আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতির সঙ্গে জড়িত থাকা এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে শরীফুল ইসলাম শুভ নামের একজনকে আন্দোলন থেকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের ঘোষণা দেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ১৫ বছরে নির্যাতনের শিকার প্রত্যেকের ন্যায় বিচারের ব্যবস্থা করা সহ ৬ দফা দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য। শুক্রবার বিকেলে সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বরে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণসংযোগ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় স্বাধীন বাংলায় ফ্যাসিবাদী অপশক্তি যেন আর কখনো মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে নাগরিক সমাজকে সচেতন করাই সাংগঠনিক লক্ষ্য বলে উল্লেখ করেন তারা। বাংলাদেশের বাম ডান মধ্যপন্থী সব নাগরিক সহযোদ্ধা হিসেবে সবাইকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। আবারও দুঃসংবাদ দিলেন তৈরি পোশাক শিল্প মালিকরা। বিজিএমইএ এর তথ্য বলছে চলতি বছরের প্রথম ৭ মাসে মার্কিন বাজারে ১০% বেশি, আর ইউরোপীয় ইউনিয়নে এ খাতের রফতানি আয় কমেছে প্রায় ৫%। উদ্যোক্তারা বলছেন জ্বালানি সংকটের সঙ্গে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার মাসুল গুণে আবার ঘুরে দাঁড়াতে সময় লাগবে অন্তত ৭ থেকে ৮ মাস। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বছর ব্যবধানে গেল জুলাই পর্যন্ত ৭ মাসে এই দুই বাজারেই বড় পতন দেখেছে বাংলাদেশ। বিজিএমইএ এর তথ্য ২০২৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৫৬ কোটি ৯৩ লাখ ডলারের পোশাক আমদানি করেছেন মার্কিন ব্যবসায়ীরা। সেখানে চলতি বছরের একই সময়ে করেছেন ৪০৯ কোটি ৯৩ লাখ ডলার মূল্যের। অর্থাৎ বছর ব্যবধানে মার্কিন বাজার থেকে বাংলাদেশি পোশাক শিল্পের আয় কমেছে ১০.২৮%। পরিসংখ্যান বলছে বাজারটিতে রপ্তানি আয় কমা শীর্ষ ৫ দেশের তালিকার প্রথম স্থানে রয়েছে মেড ইন বাংলাদেশ। মন্দাভাবের কবলে পড়া ইউরোপীয় ইউনিয়নেও গেল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি কমেছে ৪.৮৪%। এখানে অবশ্য বাজার হারানোর শীর্ষ ৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বাজার হারানোর কারণ হিসেবে জ্বালানি সংকটকে সামনে এনে উদ্যোক্তারা বলছেন, জুলাই বিপ্লব আর চলতি মাসের শ্রমিক অস্থিরতার অর্থনৈতিক মাসুল গুণে ফের রপ্তানি আয় বৃদ্ধির ধারায় ফিরতে অপেক্ষা করতে হবে আগামী মার্চ এপ্রিল পর্যন্ত। সামনের যে আমাদের উইন্টারের সিজন, এটা তো অলরেডি আমরা মার খেয়েছি। এরপরে এসে লেট উইন্টার এবং সামারের অর্ডার, সেই জায়গাটাও আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুইটা সিজন মানে যাওয়ার পরে গিয়া আমাদের রপ্তানি গ্রোথটা বাড়বে বলে আমরা আশা করছি। তবে অর্থনীতিবিদরা বলছেন, মার্কিন ফেডের নীতি সুধার কমানোর সঙ্গে দেশটিতে নির্বাচনী আমেজে দ্রুত ইতিবাচক প্রভাব পড়বে বিশ্ববাজারে। মন্দা কাটিয়ে কেনাকাটায় ফিরতে শুরু করা ক্রেতা ধরতে তাই এখনই উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচনের আগে কিন্তু যুক্তরাষ্ট্রের সরকার চায় না যে এই অর্থনীতিতে একটা সংকোচন ভাব থাকুক। উন্নত বিশ্ব তাদের প্রত্যেকটা জায়গাতে কিন্তু এখন এই নীতি সুদের হার এটা কমে যাচ্ছে। তো এই কারণে মানুষ আসলে বেশি পরিমাণে পণ্য কিনবেন এবং আমার মনে হচ্ছে যে আগামী 1-2 মাসের ভিতরে বিশ্ব অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে, যার ফলে খুবই স্বাভাবিক যে পণ্য বা সেবার যে চাহিদা সেটা বেড়ে যাবে। জ্বালানি সংকট আর রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে রপ্তানি বাড়াতে ব্যাংকগুলোতে বিদ্যমান নানা সংকট দূর করারও তাগিদ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য চট্টগ্রাম বন্দরকে সংস্কারের আওতায় আনার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও ব্যবহারকারীরা। এক্ষেত্রে জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে বন্দরে বিনিয়োগ এবং উন্নয়নের তাগিদ বিশিষ্টজনদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। দেশের 90% আমদানি রফতানি হওয়া চট্টগ্রাম বন্দর অর্থনীতির প্রাণপ্রবাহ। সময়ের সঙ্গে সঙ্গে প্রধান এই সমুদ্র বন্দরে নানা সক্ষমতা, দক্ষতা ও বিনিয়োগ বেড়েছে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের কাঙ্ক্ষিত গতিশীলতা না পাওয়ার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। চট্টগ্রাম বন্দরের বাস্তবতা ও সংস্কার বিষয় নিয়ে শুক্রবার নগরীর সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এক গোলটেবিল বৈঠক। সেখানে ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টদের অভিযোগ, উন্নয়নের নামে গত 15 বছর অনিয়ম দুর্নীতি হয়েছে, হয়রানির শিকার হতে হয়েছে প্রতিনিয়ত। তাই দেশের প্রধান বন্দরকে সংস্কারের আওতায় আনার দাবি তাদের। দুর্নীতি, লুটপাট, অন্যায়, অবিচার, হয়রানি, নিপীড়ন, নির্যাতনের একটি বিশাল অঞ্চল হচ্ছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দরকে সংস্কারের আওতায় আনতে হবে। আমদানি এবং রপ্তানির যে অবস্থান, সেটিকে চট্টগ্রাম বন্দরকে আরো নতুন করে ঢেলে সাজাবার একটা সময় এসে শুধুমাত্র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংকট কাটানোর দাবির মধ্যে সীমাবদ্ধ না থেকে জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে প্রাধান্য দিয়ে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও উন্নয়নের তাগিদ বিশিষ্টজনদের। বোর্ডের পুনর্গঠন করে বোর্ডকে অনেক জবাবদিহিতামূলক বোর্ডকে করা যায়। চট্টগ্রাম বন্দর একটা মিলিটারি ইস্যু, এটা খুব গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিকভাবে। ফলে এটাকে শুধুমাত্র ব্যবসায়িক দিক থেকে দেখলে কিন্তু চলবে না। এই সরকারের মধ্যে অনেককে পেয়ে যাবো আমরা, যাতে অনেক কিছু আমরা করে নিতে পারবো। নতুন বাংলাদেশ গঠনে চট্টগ্রাম বন্দরের সর্বোচ্চ সক্ষমতাকে কাজে লাগানোর আহ্বান বন্দর সংশ্লিষ্টদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। হাকডাকের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের বাজারে বিক্রি হচ্ছে বাংলাদেশের ইলিশ। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 1700 রুপিতে, খুচরা বাজারে যা 1900 থেকে 2000 টাকায় পৌঁছাবে। তবে এবার দাম একটু বেশি বলে দাবি করছেন আমদানিকারকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। শুক্রবার ভোর থেকেই কলকাতার হাওড়া ফিশ মার্কেটে নিলামে বিক্রি হয় বাংলাদেশের রূপালী ইলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুচরা বাজারের বিক্রেতাদেরও ভিড় বাড়ে। ইলিশ আমদানিকারকরা বলছেন, শুক্রবার পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া বাজারে 55 টন ইলিশ পৌঁছেছে। শনিবার একইভাবে বাংলাদেশ থেকে আসবে আরও ইলিশ। তবে এবার তুলনামূলকভাবে একটু দেরিতে ইলিশ আসায় দাম একটু বেশি বলে জানাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তৈলাক্ত মাছ তো টেস্টি, ওই জন্য একটা নিতাম আর কি। আগে যেরকম রেটটা কম ছিল সেরকম সেই হিসাবে টানছে না। লোকের কাছে তো টাকারও দরকার, সামনে পুজো এসছে, কাপড় চোপড় কিনবে, ইলিশ খাবে না পুজো এ কিনবে। একটু দাম কম হলে সবাই নিতে পারবে, এখন সবাই জনগণ খেতে পারবে। সব থেকে খুশির বিষয় হচ্ছে যে এত ইস্যুজ কেটেও আমরা যে বাংলা ইলিশ নিয়ে আসতে পেরেছি, এটাই আমাদের জন্য অনেক খুশির কারণ। আর বাঙালির পাতে পুজোর আগে আমরা ইলিশ দিতে পেরেছি, এটা সব থেকে বড় বিষয়। দামটা একটু হাই দিকে আছে কারণ মাছের ল্যান্ডিং বাংলাদেশেও খুব কম। ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন 9 সেপ্টেম্বর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইলিশ আমদানির আবেদন জানায়। এরই প্রেক্ষিতে 3000 মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগামী 12 অক্টোবর পর্যন্ত ভারতে আসবে বাংলাদেশের ইলিশ।
কূটনৈতিক টানাপোড়েন শেষ মুহূর্তে ভারতের বাজারে এখন বাংলাদেশের এই জিআই পণ্য। সকাল থেকে হাওড়ার এই ফিশ মার্কেটে দর কষাকষির মধ্য দিয়ে 1 কেজি ওজনের ইলিশের দাম উঠেছে সর্বোচ্চ 1700 রুপিতে আর সর্বনিম্ন 1400 রুপি। এখন দেখার দিন শেষে এই দাম কততে পৌঁছায়। কলকাতার অদূরে হাওড়ার ফিশ মার্কেট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেশের বাইরের খবর। গাজা ও লেবাননে চলমান হামলার মধ্যেই জাতিসংঘে ভাষণে মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেন নেতানিয়াহু। এ সময় তুরস্ক সহ কিছু দেশের প্রতিনিধি তার বক্তব্য প্রত্যাখ্যান করে অধিবেশন বর্জন করেন। কেউ কেউ হিটলার বলেও চিৎকার করেন। এতে অধিবেশন কক্ষে দেখা দেয় বিশৃঙ্খলা। এক পর্যায়ে অধিবেশনে সভাপতি নীরব থাকার আহ্বান জানান সবার প্রতি। Ladies and gentlemen, order. জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ভাষণের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নাম ঘোষণা করতেই এভাবে বিক্ষোভে ফেটে পড়েন অনেকে। এ সময় নেতানিয়াহুকে অনেকে হিটলার বলেও চিৎকার করেন। এরপর তাদেরকে শান্ত হওয়ার আহ্বান জানান অধিবেশনের সভাপতি। এরপর নেতানিয়াহুর ভাষণ প্রত্যাখ্যান করেন বিশ্ব নেতারা। লেবানন ও গাজায় যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বানকে উপেক্ষা করে বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই নিজের ঢোল পেটালেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিলেও তার বক্তব্যে ছিল না লেবাননের যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা। উল্টো তেহরানকে হুমকি দিয়ে বলেন ইরানের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম ইসরায়েল। গাজা উপত্যকায় হামাসকে নির্মূল না করা পর্যন্ত লড়াই করার কথাও বলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে আত্মসমর্পণ করতে বলেন তিনি। ভাষণের এক পর্যায়ে মধ্যপ্রাচ্যের দুটো মানচিত্র দেখিয়ে নেতানিয়াহু বলেন ইসরায়েল চায় ভূমধ্যসাগরের মধ্য দিয়ে এশিয়া ও ইউরোপকে সংযোগকারী একটি স্থল সেতু তৈরি করে রেল লাইন, জ্বালানি পাইপলাইন, ফাইবার অপটিক কেবল স্থাপন করবেন। এতে ২০০ কোটি মানুষ উপকৃত হবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে ইরান, ইরাক ও সিরিয়ার মানচিত্র দেখিয়ে বলেন এ দেশগুলো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিচ্ছে। তারা ভূমধ্যসাগর দিয়ে চলা একের পর এক বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি করছে। এতে অর্থনৈতিকভাবে হুমকির মুখে পড়ছে অনেক দেশ। তিনি আরো বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায়, কিন্তু অনেক হয়েছে, আর সহ্য করা হবে না। এর আগে ভাষণের জন্য জাতিসংঘের সদর দপ্তরে আসার সময়ও ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক এআই ক্যামেরা চালু করেছে কুয়েত সরকার। সড়ক দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে এ পদক্ষেপ দেশটির। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার কারণে যেমন অনেক দুর্ঘটনা ঘটে, সিট বেল্ট না পরার কারণেও হতাহতের সংখ্যা কম নয়। এসব দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার স্বয়ংক্রিয় মনিটরিং ট্রাফিক ক্যামেরা ইনস্টল করা শুরু করেছে কুয়েত। এআই প্রযুক্তি ব্যবহার করা আধুনিক প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার মাধ্যমে গাড়ি চালানোর সময় চালকরা মোবাইল ফোন ব্যবহার, সিট বেল্ট না পরা বা অপ্রাপ্ত বয়স্ক শিশুদের সামনের সিটে বসানো সহ ট্রাফিক আইন লঙ্ঘনগুলো শনাক্ত করা হবে। ক্যামেরাগুলো দিনে বা রাতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় উচ্চ রেজলিউশন ছবি ধারণ করার ক্ষমতা রয়েছে। সাম্প্রতিক সময়ে ট্রাফিক প্রচার অভিযানে একটি পরিসংখ্যানে দেখা যায় গত 2 মাসে 50,000-এর বেশি ট্রাফিক লঙ্ঘনের মামলা রেকর্ড করার খবর প্রকাশিত করেছে দেশটির গণমাধ্যম। এই প্রযুক্তির বাস্তবায়নে সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হ্রাসের কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। অর্থনীতিতে বিশ্বের অন্যতম মজবুত দেশ জার্মানি। গেল বছরের পর থেকে দেশটির মোট অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। সাম্প্রতিক সময়ে বিশ্ববাজারে দেশটির গাড়ির উৎপাদন ও রফতানি কমে যাওয়ায় অর্থনৈতিক খাতটি সংকুচিত হওয়ার অন্যতম কারণ বলছেন বাজার বিশ্লেষকরা। জার্মানি থেকে বিষয় বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানি, যে দেশটির অর্থনীতি বিশ্বের প্রথম সারির 10টি দেশের মধ্যে অন্যতম, তবে গেল বছরের তুলনায় দেশটির নিজেদের তৈরি পণ্য উৎপাদন ও রপ্তানিতে ভাটা পড়ায় মোট প্রবৃদ্ধি কমেছে 0.3%। যদিও বছরের শুরুর দিক থেকে দেশটির অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন চলতি বছর শরৎ ঋতু আসার আগেই চ্যান্সেলর ওলাফ শলসের প্রশাসন সংকুচিত অর্থনীতিকে প্রসারিত করতে সক্ষম হবে। করোনা মহামারীর পর থেকে অর্থনৈতিক খাতে নানা উদ্যোগের পরেও সংকোচন গিয়ে ঠেকেছে 0.1%, যা দেশটির মোট প্রবৃদ্ধি
প্রবৃদ্ধির জন্য অশনি সংকেত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। দেখুন, গেল 2 বছর ধরে জার্মানির অর্থনীতি স্থবির সময় পার করছে। এই সমস্যা দ্রুত কমে আসবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে পণ্যের চাহিদা বাড়ার বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে বৈশ্বিক পরিস্থিতি, ভৌগোলিক পরিবর্তন, একই সঙ্গে ডিজিটালাইজেশন অর্থনৈতিক মন্দার অন্যতম কারণ বলেও মনে করেন বিশ্লেষকরা। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রণোদনা প্রবৃদ্ধিতে সহায়ক হবে বলেও আশা অর্থনীতিবিদদের। বিশ্ব এখন নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। সে প্রভাব পড়েছে অর্থনীতিতেও। সবশেষ গেল বছরে মুদ্রাস্ফীতির হার ছিল 5.9%। সে জায়গা থেকে কমে 2.2 এসে ঠেকেছে। আশা করছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক সহায়তার হাত বাড়িয়ে দেবার উদ্যোগ নেবে। জার্মানির অর্থ মন্ত্রণালয় এবং দেশটির বিভিন্ন অর্থনীতি সংস্থাগুলোর আশা সংকট কাটিয়ে 2025 সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি 0.8% এবং 2026 সালে তা বেড়ে 1.3% উন্নীত হতে পারে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। মালয়েশিয়ায় অনিয়মিত বিদেশি কর্মীদের বৈধ করতে আর্টিকেট 2.0 নামে একটি প্রোগ্রামের ঘোষণা দেয় দেশটির সরকার, যা শেষ হয় চলতি বছরের 31 মার্চ। বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষ হলেও পুনরায় সময়সীমা বাড়াতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন অন্তত 4 শতাধিক নিয়োগকর্তা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় বসবাসরত অনিয়মিত অভিবাসীদের বৈধকরণ করতে আর্টিকে 2.0 নামের একটি প্রোগ্রামের ঘোষণা দেয় মালয়েশিয়া সরকার। চলতি বছরের 31 মার্চ রেজিস্ট্রেশন পর্ব শেষ হলেও পুনরায় এই কর্মসূচির সময়সীমা বাড়ানোর জন্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন অন্তত 4 শতাধিক নিয়োগকর্তা। স্থানীয় সময় বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় 100 জন নিয়োগকর্তার উপস্থিতিতে একটি শান্তিপূর্ণ সমাবেশ শেষে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সচিব নূর হায়াতি আব্দুল মানাফের হাতে স্মারকলিপি জমা দেয়া হয়। কোনো পূর্ব নোটিশ ছাড়াই প্রোগ্রামটি বন্ধ হয়ে যাওয়ায় দেশটির নির্মাণ, বৃক্ষরোপণ, উৎপাদন এবং পরিষেবা খাতে বৈধ বিদেশি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। পুনরায় আর্টিকে 2.0 প্রোগ্রামের রেজিস্ট্রেশন পর্ব চালু করা না হলে এসব খাতে লোকসানের আশঙ্কা করছেন অনেকে। আর্টিকে কর্মসূচির মাধ্যমে আইন মেনে চলার পদক্ষেপ নেওয়া হলেও নিয়মিতকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া প্রায় 5000 বিদেশি কর্মী এখন আটক হওয়ার ঝুঁকিতে রয়েছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে নতুন রূপরেখা তৈরি করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এখন থেকে কোনো ক্রীড়া সংস্থাতেই একই পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠক। এছাড়া সর্বস্তরের জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতি বছর ক্রীড়া সংস্থাগুলোকে আয় ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিতে হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে তৎপর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বাংলাদেশের ফেডারেশনগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন তিনি। তারই প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, কোচ ও রেফারিদের সঙ্গে এই মত বিনিময় সভা। প্রায় 1.5 ঘন্টা সময় ধরে চলে মত বিনিময় সভা। ফেডারেশনগুলোকে সুসংগঠিত করতে এবং অসাধু সংগঠকদের চিহ্নিত করে যোগ্য ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টিকে প্রাধান্য দেন বেশিরভাগ ক্রীড়া অনুরাগীরা। ফেডারেশন নিয়ে মতামত ব্যক্ত করেন 26 জন ক্রীড়া সংশ্লিষ্টরা। মত বিনিময় শেষে ফেডারেশন নিয়ে নতুন রূপরেখার কথা জানান ক্রীড়া উপদেষ্টা। এনএসসি থেকে ফেডারেশনগুলোর জন্য তৈরি করা হচ্ছে সাধারণ নির্দেশনা। এতে ভাঙবে যুগের পর যুগ একই চেয়ার ধরে রাখা ব্যক্তিদের একচেটিয়া রাজত্ব। কোনো সংস্থাতেই এক পদে 2 মেয়াদের বেশি থাকতে পারবেন না কোনো সংগঠকই। এছাড়া ফেডারেশনের আয় ব্যয়ের স্বচ্ছতা আনতে প্রতি বছর অডিট রিপোর্ট বাধ্যতামূলক করা হবে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। কিছু ফেডারেশনে 30 বছর 40 বছর ধরে দায়িত্ব নিয়ে আছে, কিন্তু সেটার কোনো প্রোগ্রেস নেই। কোনো ফেডারেশনে কেউ 2 বারের অধিক যাতে নেতৃত্বে না আসতে পারে, এটা আমরা একটা জেনারেল গাইডলাইন হিসেবে দিব। আমাদের একটা অন্যতম লক্ষ্য আমরা ঠিক করেছি যে ক্রীড়া ক্ষেত্রকে বিরাজনীতিকরণ করা। জেনারেল গাইডলাইনে এটাও রাখবো যে প্রতি বছর প্রত্যেকটা ফেডারেশন তার সে যেই ব্যয় করে, আয় এবং ব্যয়ের যে অডিট,
সে অডিট রিপোর্ট মন্ত্রণালয়ে এনএসসিতে পেশ করবে। মত বিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়েছিল প্রতি ফেডারেশন থেকে 4 জন প্রতিনিধি। তবে ফেডারেশন প্রতিনিধি ছাড়াও সবাই উপস্থিত ছিলেন আরো অনেকেই সুযোগ পাননি নিজের বক্তব্য দেওয়ার। এতে কিছুটা বিশৃঙ্খলাও দেখা দেয়, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিট নিয়ে যে আমরা এখন এই সংস্কার আন্দোলনের মধ্যে আসছি, এই সংস্কারটাই কিন্তু প্রতিহত করতেছে। আবার ওই স্পিরিটধারী মানে যারা বৈষম্য করে সেখানে স্পষ্ট যারা টু দ্য পয়েন্ট কথা বলবে এই লোকদেরকে কথা বলতে দেওয়া হয়নি। প্রত্যেকটা ইভেন্ট থেকে যদি সুযোগ দেওয়া হতো, যেটা এখানে হয়তো হয়নি, যে অনেকে কথা বলতে পারেনি, যেমন আমরা হকি নিয়ে কোনো আলোচনা করতেও পারিনি। মূল পয়েন্টটাই এখানে বলেননি, তারা একটা কথাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে বলেছেন। এনারা কি চাচ্ছেন? ইলেকশনে যারা আছেন কমিটিতে তাদেরকে বের করে দিয়ে যারা আসেন নাই তারা এসে কাজ করতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি সুনির্দিষ্ট ফেডারেশনকে নিয়ে কাজ শুরু করেছে সার্চ কমিটি। খুব দ্রুত আরও কিছু ফেডারেশনের সঙ্গে বসে অ্যাডহক কমিটি তৈরি করা হবে বলে জানান কমিটির অন্যতম সদস্য ইমরোজ আহমেদ। যারা ক্রীড়াঙ্গনে অনেকদিন ছিলেন, নতুন যারা আসছেন, তাদেরকে একটা নিয়েই কিন্তু আমরা একটা দিন তারিখ ঠিক করে আপনাদেরকে বলবো। হয়তো একদিনে 4-5টা করে আমরা ফেডারেশনের সাথে বসবো এবং সেইখান থেকে আমরা এক্সট্রাক্ট করার চেষ্টা করব তাদের মতামত, এবং সো দ্যাট আমরা সবাই একসাথে বসে আমরা এটাকে একটা নতুন শেপ দিতে পারি। ফেডারেশনগুলোর আর্থিক উন্নয়নের জন্য পরবর্তীতে সংগঠক খেলোয়াড়দের পাশাপাশি আলোচনা করা হবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেও। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভাগ্যের সহায়তায় সেমিফাইনালে জায়গা পাওয়া বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের। এবার আর ভুল করতে চায় না লাল সবুজ। যে জায়গায় ঘাটতি ছিল তা নিয়ে কাজ করা হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক। পাকিস্তানের কাউন্টার অ্যাটাক কৌশল নিয়ে বেশ সাবধানী টিম ম্যানেজমেন্ট। ভুটানের চাংলি মিথাংয়ে খেলা শুরু হবে শনিবার সন্ধ্যা 6টায়। ম্যাচ না জিতেও যে কোনো টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা যায় অনূর্ধ্ব-17 সাফ দেখে তার ধারণা নেওয়া যেতে পারে। ভাগ্যের সহায়তায় শীর্ষ 4-এ জায়গা পাওয়া দলটার নাম আবার বাংলাদেশ। বয়সভিত্তিক পর্যায়ে দক্ষিণ এশিয়ার এই আসরের মানটাই এমন, অথচ এখানেও লাল সবুজের পারফরমেন্স বিবর্ণ। যেসব ভুল করে সেমিফাইনালের মঞ্চে এসেছে বাংলাদেশ, তাতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বড় কোনো স্বপ্ন দেখার সুযোগ নেই। তবে সম্ভাবনার কথা বলছে ফুটবলাররা। যেসব জায়গায় ঘাটতি ছিল তা নাকি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে মনে করছেন অধিনায়ক। পাকিস্তান অনেক ভালো, ওরা গ্রুপ পর্বে অনেক ভালো করেছে, ভালো করে ওরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আমরা গ্রুপ রানার্স আপ হয়ে, সো সেক্ষেত্রে একটু ডিফারেন্ট রয়েছে, যেহেতু ওরা গ্রুপ চ্যাম্পিয়ন, আমরা গ্রুপ রানার্স আপ। বাট আমরা আমাদের জায়গা থেকে নিজেদেরকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। লাস্ট ম্যাচের পরে আমরা 4 দিন, আজকে নিয়ে 5 দিন সময় পেয়েছি, যেহেতু আমাদের কোচরা আমাদেরকে সেই বলগুলো ভিডিও সেশনে বা প্র্যাকটিস সেশনে দেখিয়েছে। আমরা বলগুলো শুধরিয়ে পাকিস্তানের বিপক্ষে ভালো খেলার চেষ্টা করব। বাংলাদেশ জয় না পেলে কি হবে? পাকিস্তান প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে জায়গা করেছে। বিশেষ করে ওদের কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল বেশ ভয়ঙ্কর। এই জায়গায় শিষ্যদের সতর্ক থাকার পরামর্শ সহকারী কোচের। খেলোয়াড়দেরকে ভিডিও সেশনের মাধ্যমে তাদেরকে দেখানো হয়েছে যে পাকিস্তানের স্ট্রেংথ এবং উইকনেসেস, সেই সঙ্গে আমাদেরও কিছু উইকনেস ছিল গত 2 ম্যাচে, বিকজ আমরা স্কোরিংয়ের ক্ষেত্রে কিছু অপরচুনিটি মিস করেছি। কাউন্টার অ্যাটাকে তারা খুবই ফাস্ট, স্পেশালি তাদের ফরওয়ার্ড প্লেয়াররা সেই মানে অপোনেন্টের স্পেসগুলোতে, স্পেশালি ওয়াইড এরিয়াতে তারা স্পেসগুলো নিতে চায়। সো আমরা সেই বিষয়গুলোতেই খুব কনসার্ন এবং সেভাবেই আমাদের প্লেয়ারদেরকে ট্রেনিং করানো হয়েছে। এবারের সাফে প্রতিপক্ষের জালে 3 ম্যাচে 9 গোল করেছে পাকিস্তান। পক্ষান্তরে 2 ম্যাচ খেলে বাংলাদেশ করতে পেরেছে মাত্র 1টি। এই পরিসংখ্যানই স্পষ্ট দু দলের অবস্থান। এসএম ইকবাল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্দুকের গুলি উপেক্ষা করে বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিল আমাদের এই তরুণরা। টেকসই সংস্কার করে অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা, রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান। দেশের ভেতরে এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ, অভিযোগ বিএনপি মহাসচিবের। গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই বললেন জামায়াতের আমির। এবং আইন সংশোধন করে গুমের ঘটনায় জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার দাবি। নিখোঁজদের দ্রুত ফিরে পেতে সরকারের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পরিবারের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়ের।